একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়। আমরা যখন সবাই বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যস্ত, তখন আমাদের সোনার ছেলেরা মায়ের দোয়া ক্রিকেট টিম জিম্বাবুর বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ইনিংস এবং 85 রানের ব্যবধানে হারে গেছে। যে একটা দল একটা ম্যাচ হারতেই পারে, আমি মাইনা নিলাম, কিন্তু এরা কি করছে আপনি জানেন? যে জিম্বাবুর বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন সময় এরা ব্রাজিল ম্যাচ দেখা উদযাপন কইরা সেলিব্রেশন কইরা সেটা আবার ফেসবুকে স্টোরি দেয়, বিজয় উল্লাস করে। মানে আপনি কল্পনা করেন, আপনার দেশের প্রতিনিধি খেলতে গেছে আরেক দেশের সাথে, যেই জায়গায় আপনার দেশের সম্মান জড়িত, তারা সেই জায়গায় গুহারা হাইরা আরেক মহাদেশের আরেক দেশের জয় উদযাপন কইরা সেইটা আবার সম্মিলিতভাবে ফেসবুকে পোস্ট দেয়। এবং এই জায়গায় তাদের টিমের লজিস্টিক ম্যানেজার সহ কোচরাও থাকে। মানে কতটা শেমফুল হইতে পারে এটা, যে এইসব এদেরকে এখনো কেন বিসিবি থেকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয় নাই, এটা আমার বোধগম্য নয়। তারপর প্রথম ম্যাচে জিম্বাবু মাত্র 142 রানে টার্গেট দিছে। এই টার্গেটে ব্যাটিং করতে নাইমা বাংলাদেশ 116 রানে অল আউট, মানে 25 রানে এই ম্যাচটা তারা হারে গেছে। এবং জিম্বাবু অষ্টম উইকেটে প্রায় 70 থেকে 80 রানের একটা পার্টনারশিপ করছে। ওই সময়টায় বাংলাদেশের যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যে তেলাপোকা একটা পাখি, মিরাজ একটা ক্যাপ্টেন। বিষয়টা এরকম, সে স্পিনারদের দিয়ে বল করায় যাতে স্পিনাররা উইকেট নিতে পারে, অথচ অষ্টম উইকেট দুইটা পেসার বল করাইলেই এটা এমনিতেই শেষ হয়ে যেত। ওই ম্যাচটাও হারছে। মানে 142 রানে জিম্বাবুর বিপক্ষে ব্যাটিং করতে নাইমা 25 রানে ম্যাচ হেরে যায়, কল্পনা করা যায়? তারপরে যে দ্বিতীয়টা, যেটা গতকাল গেল দ্বিতীয় ওয়ানডেতে, এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশ কি করছে? এই ওয়ানডে ম্যাচে জিম্বাবু 247 রান করছে, 248 রানের টার্গেট। ব্যাটিং করতে নাইমা বাংলাদেশ প্রথমে একটু ভালো শুরু করছে, কারণ হৃদয় এবং তানজিদ তামিম ভালো একটা পার্টনারশিপ করছিল। তারপরে আবার ব্যাটিং দোষ, এবং শেষ পর্যন্ত এই ম্যাচটাও 13 রানে হাইরা যায়। অষ্টম উইকেট, মানে 8টা উইকেট যখন পড়ে গেছে, তখন মিরাজ আর শরীফুল ব্যাটিং করতেছিল। তখন মিরাজ 1 রান নিয়ে শরীফুলকে দেয় স্ট্রাইক। ফলাফল যা হওয়ার তাই, শরীফুল বোল্ড হয়ে গেছে। পরে লাগে 2 ওভারে 13 রান। মেহেদী মিরাজ জিম্বাবুর ব্যাটসম্যান একটা ক্যাচিং শেখা, সে ম্যাচটা হাইরা চলে আসছে। এখন একটা দল ম্যাচ হারতেই পারে, বাজেভাবেই হারতে পারে। আমি ধরে নিলাম যে ইন্ডিয়াও আয়ারল্যান্ডের এগেনস্টে হারছে, যে এটা খেলাধুলার অংশ। কিন্তু এদের ম্যাচ হারার পরে এদের যুক্তি বা লজিক দেখলে আপনার নিজের মাথার চুল নিজেরই ছিটতে মন চাইবে। এরকম অবস্থা যে প্রথম ওয়ানডে হাইরা বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল পেস ব্রিফিং এ আইসা বলতেছে যে জিম্বাবুর যে বাউন্ডারি সেটা নাকি 70-80 মিটার, বাংলাদেশ সাধারণত খেলে 60-65 মিটার বাউন্ডারিতে, এবং এই বড় বাউন্ডারি হওয়াতে বাংলাদেশের ব্যাটসম্যানরা এটাতে নাকি অ্যাডজাস্ট করতে পারেনি। তাইলে ভাই তোদের খেলতে যাওয়ার কি দরকার? প্রফেশনাল লেভেলে খেলতে আইসে এইগুলো যখন কেউ দেয়, তখন আসলে তার ক্রিকেটটা খেলাই উচিত না। যে তাইলে মেলবোর্নে যারা খেলে এরা বলবে যে না, আমরা এত বড় মাঠে খেলবো না। বা তোরা বলতি জিম্বাবুরে, ভাই জিম্বাবু দেখো, আমরা তো তোমাদের ছোট মাঠ দিই, তোমরা আমাদের বড় মাঠ দিতেছো কেন? আমরা তোমাদের সাথে খেলবো না, না খেলে চলে আসতি তোরা দেশ। তারপর দ্বিতীয় ম্যাচ হাইরা মেহেদী মিরাজ সে যুক্তি দিছে যে ফার্ড লাইটে, মানে রাতের বেলায় তাদের ব্যাটিং করতে নাকি অনেক সমস্যা হয়েছে। আরে ভাই, ফার্ড লাইটের আলাদা যদি তোদের ব্যাটিং করতে সমস্যা হয়, টসে তো তোরাই জিতছিলে, তাহলে টসে জিতা তোরা কেন ফিল্ডিং নিলি? তোরা আগে ব্যাটিং করতি। মানে কথা আছে না, যে নাচতে না জানলে উঠান বাকি, এরকম এদের দশা। আর বাংলাদেশ যখন হারে, মানে খুব বাজেভাবে হারে, তখন একটা মানুষকে আমার চরম লেভেলে থাবড়াইতে মন চায় ধইরা। ধরো যদি আমি কোনোদিন কাছে পাই, এটা যে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ একটা ফ্যান আছে না, শোয়েব আলী। এ নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ বাংলাদেশ জেতার পর টি-20 ম্যাচ বলছে যে নিউজিল্যান্ড এই বিশ্বকাপের ফাইনাল খেলছে, এই নিউজিল্যান্ডকে আমরা হারাইলাম, আমরা ওই বিশ্বকাপের ফাইনাল খেলতাম। অথচ এটা নিউজিল্যান্ডের একটা সি টিম ছিল। অথচ ওই পরের ম্যাচে এই নিউজিল্যান্ডের সি টিমের সাথেই আবার ম্যাচ বাংলাদেশ হারে গেছে। তারপর অস্ট্রেলিয়ার সাথে টি-20-তে হোয়াইট ওয়াশ হয়েছে। জিম্বাবুর এগেনস্টে গিয়া এত বাজে খেলতেছে, এই দল নাকি বিশ্বকাপের ফাইনাল খেলতে? এইগুলা শুনলে নিজেকে কন্ট্রোল রাখা যায় না।